হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি ছাদ বাগান পরিচর্যা করেন এমন একজনকে। আপনার নাম? আমার নাম সীমা দত্ত। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি বহরমপুর গোড়াবাজারে। মুর্শিদাবাদ বহরমপুর গোড়াবাজারে। আচ্ছা, আপনার ছাদের যে জায়গাটুকু রয়েছে সেই ছাদে আপনি বাগান পরিচর্যা করেন, তাই তো? তো আমরা তো শীত থেকে গরমের দিকে ক্রমশ যাচ্ছি, তো শীতে একরকম ফুল আমরা দেখে এসেছি, রং বেরং, সুন্দর সুন্দর এবং সত্যিই সুন্দর, সুন্দর। তো এই শীতের ফুলগুলো কিন্তু আমরা আবার গরমে পাই না। তো সেই শীতের ফুলগুলো কিভাবে পরিচর্যা করেছিলেন এবং কোন কোনগুলো আপনি রাখতে পারবেন পরবর্তী শীতের জন্য, এই জিনিসগুলো আগে জানি। শীতে যেমন প্রথমে চলে আসে নাম ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া। এগুলো হচ্ছে সব থেকে মানুষের অতি প্রিয় ফুল, অতি মনোহর, অতি মনোহর। হ্যাঁ, এই তিনটে ফুল। তারপরে গোলাপ আছে। হ্যাঁ, শীতে গোলাপটাও 12 মাসে যদিও পাই, 12 মাসে, কিন্তু শীতে হচ্ছে বেশি ফোটে এবং কালার এবং বড়ও হয়। হ্যাঁ, বড় হয় এবং কালারটা যে শীতে যতটা ভালো আসে, গরমকালে এই ফেড হয়ে যায়, ফুলটা ফেড হয়ে যায়। আর ফুলটার সাইজটাও ঠিক থাকে না। হ্যাঁ, সেই জন্যে আর গরমকালে একটু রাখাও মুশকিল হয়ে যায়, কেননা ওটা তো অটোমেটিক, ওটা হচ্ছে শীতেরই ফুল। গোলাপটা 12 মাস এখন সব করা যায়, কিন্তু দেখবেন শীতের সময় যতটা ভালো ফোটে, গরমকালে অতটা ভালো ফোটে না। কুড়িগুলো একটু জ্বলে যায়, একটু ঝলসে যায়, ছোট হয়ে যায়, সাইজে ছোট হয়ে যায়। সেই জন্যে গোলাপটা শীতেই ভালো বিকশিত হয়। হ্যাঁ, বিকশিত ভালো। আর পিটুনিয়াটা তো পুরো শীতেই পাই আমরা। এই এপ্রিল পর্যন্ত থাকে, ওকে রাখা যায় ভালোই। একটু ছায়াতে রাখলে এপ্রিল পর্যন্ত ভালোই ফোটে। শীত মানে পুরো শীতটা দিয়ে এপ্রিল পর্যন্ত চলে আসে। আচ্ছা, আর ডালিয়াটা মেনলি হচ্ছে 25শে ডিসেম্বর থেকে ওই জানুয়ারি পর্যন্ত ভালো থাকে। যে জানুয়ারির পরে একটু, তারপরে মাঝামাঝিতে ডালিয়া কিন্তু পাতাগুলো একটু ইয়ে হয়ে যায়, কি বলবো, একটু শুকাতে শুরু করে। মানে 25শে ডিসেম্বর থেকে ওই জানুয়ারির ওই শেষের দিকে, ওই 25-26 তারিখ পর্যন্ত এই জানুয়ারিটাই ভালো থাকে। তারপরে কিন্তু ডালিয়া আর থাকে না। এবারে যেটা জানবো, যে এই যে ধরুন শীতের ফুলগুলো, পিটুনিয়া, ডালিয়া, এগুলো তো আমরা পরবর্তী শীতের জন্য রাখতে পারবো। গাঁদা ফুল বিভিন্ন রঙের পাই, আমরা রাখতে পারি। কি রাখতে পারবো আমরা? ফার্স্ট রাখি চন্দ্রমল্লিকা, মাদার প্ল্যান্ট যেটা বলে। মাদার প্ল্যান্ট আমরা রেখে দিই বাড়িতে, সেটা ছাওয়াতে রাখতে হয়। আচ্ছা, মাদার প্ল্যান্টটা কিভাবে রাখা যায় সেইটা একটু বলুন। ওই গাছটাকে আমরা ছাওয়াতে রাখি, ছাওয়াতে প্রতিদিন জল দিতে হয়, মাঝে মাঝে একটু খাবার তো দিতেই হবে, নাহলে বাঁচবে কি করে গাছগুলো? ওদেরও তো খাবারের প্রয়োজন হয়। একদম, হ্যাঁ, ওদেরও খাবারের প্রয়োজন। সেই জন্যে তখন ওদেরকে খাবার দিতে হয়। সেটা আবার যখন এপ্রিল মাসে আমরা সেটাকে কাটিং করে আমরা বালিতেও বসাই। আচ্ছা, হ্যাঁ, সেটা বাড়িতে বসানোর পর আমরা তারপরে ওইটা তখন দেখি 8-10 দিন পর আমরা যখন বালি থেকে তোলার পর দেখি একটু শিকড় বেরোতে শুরু করেছে, তখন আমরা ফার্স্ট পটিং করি। আচ্ছা, ফার্স্ট পটিং করার পর তো সেকেন্ড পটিং, থার্ড পটিং এরকম হয় মোটামুটি। এইভাবেই চন্দ্রমল্লিকা হয়। ডালিয়া যেমন মাদার প্ল্যান্ট, কিছু ডালিয়া মাদার প্ল্যান্ট থেকে করা যায়, মানে কাটিং করে করা যায়। এটা হয় একটা ডালিয়া। তাহলে ওই কিছু গাছ আপনি রাখতে পারেন, যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলো মাদার প্ল্যান্ট থেকে রাখা যায়। কিন্তু পিটুনিয়া বা ইনকা গাঁদা এগুলো হয় না। ইনকা গাঁদা মানে কি বলবো, যে শীতের ইনকাটা হয় না, 12 মাসের যে গাঁদাটা আছে এখন, ওইটা রাখা যায়।
ওটা থেকে কাটিং করে ওটা করা যায়। ওটা 12 মাসেটা হয়, সেটা দেখবেন সাইজে একটু ছোট। ইনকাটাতে বেশ সাইজটা অনেকটাই বড় হয়, অনেকটাই বড় হয়। কিন্তু ওই যে 12 মাসের যেটা গাঁদাটা হয় ওটা হচ্ছে ওটাও সেই মাদার প্ল্যান্ট থেকে করতে হবে। হ্যাঁ, মাদার প্ল্যান্ট থেকে করতে। ওটা কিভাবে বসাবেন? ওটা হচ্ছে আমরা মানে ডাল কাটি, ডাল কেটে হরমোন আছে আমাদের, রুটিং হরমোন, এটা সাহায্যে ওটা লাগিয়ে আমরা ওই বালির মধ্যে কিংবা আমরা কেউ মাটিতেও বসিয়ে দেয় ডাইরেক্ট, মানে ছোট টব, ফার্স্ট পটিং এর যে ছোট ছোট টব থাকে ওতে আমরা বসাই, বসিয়ে আমরা গাঁদাটাকেও করা যায়। আচ্ছা, এ তো গেল শীতের কথা, শীত তো বিদায় নিল। এবারে আসি গরমের সময়ও তো আমরা ফুল দেখবো না এমন তো নয়। আর কি কি গাছ আছে আপনার? গরমের আছে টগর আছে, বেলি আছে, জুঁই আছে, তারপর হচ্ছে নাকচাপা একটা আছে। গরমকাল হচ্ছে একটু সাদা ধরনের ফুলটাই বেশি হয়, সাদা ফুল এবং গন্ধ, সুগন্ধ। হ্যাঁ, সুগন্ধ, মানে বেলির তো গন্ধ, তো বেলি জুঁই আমার যেমন আছে, বেলি আছে, কিছু জুঁই আছে। হ্যাঁ, টগর যেমন থোকা টগর হয়, সিঙ্গেল একটা টগর আছে, সেটা টগর হয় আছে, এইসবগুলো। তার হচ্ছে করবি আছে, করবি 3টে কালার হয়, মানে পিঙ্কটা হচ্ছে মোটামুটি একটা ডবল প্যাটেলের, যেটা আমরা বলি থোকা, সেটা হয় পিঙ্কটা। আর লাল একটা আছে রক্ত করবি, যেটা বলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রক্ত করবি ফুলের নাম আছে, সেটা রক্ত করবি। এগুলো তো 12 মাসে না, রক্ত করবি, এই করবিটা শীতের সময় খুব একটা হয় না, গরমে বেশি হয়। ওই হয়তো কোনো একটা বড় প্ল্যান্ট থাকলে এক একটা ডালে হয়তো ফুটবে, কিন্তু এটা গ্রীষ্মকালীন ফুল। এগুলো কিন্তু এই যে গ্রীষ্মকালীন ফুল, বেলি বা টগর, এই গাছগুলো তো 12 মাস রয়ে যায়। হ্যাঁ, তো এগুলো কিভাবে যত্ন করেন 12 মাস? এগুলো মানে আমার সারা বছর আমাকে এটা শীতের সময় আমাকে ওটা যত্ন করে রাখতে হয়, বাঁচিয়ে রাখতে হয়। এবার গরম থেকে বাঁচানোটার জন্য কি কি করেন আপনি? আমি করি ওটা হচ্ছে ছাদ, শীতকালে একটু হালকা রোদ, হালকা ইয়েতে যেতে ওটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে, ওদের খাবারেরও তো প্রয়োজন আছে, সেই জন্য একটু রোদ দরকার হয়, সেরকম একটু জায়গায় রাখি। সেটাকে একটু খোল জল দিই মাঝে মাঝে একটু খাবার টাবার, একটু পটাশ একটু দিয়ে ওটাকে বাঁচিয়ে রেখে দিই। বাঁচিয়ে রাখার পর যেমনি ফাল্গুন মাস আসে, ফাল্গুন মাসে সেই গাছটাকে তুলে ফেলি, ওই পুরো গাছটাকে একদম টব থেকে তুলে ফেলার পর সেই গাছগুলোকে আমাদের তো টবে, কেননা একটা টবে মানে অনেক বড় একটা টব হয় না, খুব একটা সাধারণ টব, কিন্তু গাছটা তো অনেক বড় হয়। সেই বড় টবটাকে তো আমার অনেক শিকড় হয়, ডালপালা হয়, সেগুলো তো আমাকে কাটতে হবে। ওইটুকু টবের মধ্যে আমাকে অত বড় গাছটাকে রাখা যাবে না। তারপরে দেখারও একটা সৌন্দর্য আছে গাছটা দিয়ে। আমরা করি কি, ওই গাছটার সব রুট কেটে দিই। রুটের সঙ্গে কিন্তু আমাকে ডালও কাটতে হবে। রুট কাটলেই আমার তখন ডালপালা থাকলে সেই ডালপালার তো খাবার চাইবে। রুট তখন কমে গেল, তখন ডালপালা থাকলে তখন খাবার চাইবে, সেই জন্য ডালও কাটতে হয়। ডাল কেটে দিলাম, রুট কেটে দিলাম। এবার তারপর মাটি তৈরি করতে হবে। আমরা আগে থেকে মাটি তৈরি করি। এই যে মাটি তৈরি করার বিষয়টা একটু যদি। মাটি তৈরি করি, আমাদের বোন ডাস্ট আছে, আচ্ছা, শিংকুচি আছে, খুরকুচি যেটা আছে, ওটা তো আমাদের দিতেই হয় খাবার। আর হচ্ছে আমরা একটু নিমখোল, আচ্ছা, নিমখোল মানে সর্ষের খোল নয়, সর্ষের খোল তো আমাকে 7 দিন, 4 থেকে 5 দিন পচিয়ে রেখে তারপরে আমরা সেটা লিকুইড ফর্মে আমরা সেটা দিই। আর হচ্ছে গাছে একটু পটাশ, একটু আমি এইগুলোই দিই, খুব বেশি খাবার দিই না। আমি মেনলি খোল আর গোবর সারটা দিলে বেশি ভালো। আর এখন গোবর সার যেহেতু এখন আমাদের গোবর সারটা পরিমাণটা এখন পাওয়া যায় না, কমে গেছে, সেটা ভার্মির দিকে হয়ে গেছে। এখন গোবর সারের বদলে ভার্মি চলে এসেছে। ওই ভার্মি দিয়ে এগুলো মিক্সড করে আমরা মানে 1 মাস আগে থেকে ওইটাকে মাটিটা তৈরি করে রাখি, এইসব উপাদানগুলো মিশিয়ে তৈরি করে রাখি। তৈরি করে রাখার পর সেটা যখন করলাম, কাটলাম, রুট আর ডালপালা কাটার পর ওটাকে আবার মাটি টাটি দিয়ে রেডি করে গাছটাকে বসিয়ে দিয়ে জল টল দিয়ে ওটাকে ছাওয়াতে 7 দিন মতো রেখে দিই। আচ্ছা, তখন আবার একটু রোদ দিলে গাছটা একটু জ্বলে যাবে, খুব বেশি রোদ নিতে পারবে না। ছাদে যেহেতু আছে, ওকে শেডে রাখাই ভালো, কেন তাপটা তো এমনি অটোমেটিক পেয়ে যাচ্ছে। এটা সেই জন্য শেডের জায়গাতে রেখে
মানে 7 দিন পর থেকে আর জল দিতে হয় প্রতিদিন, জল তো দিতেই হবে। তারপরে 7 দিন থেকে 15 দিন পর থেকে আবার একটু লিকুইড খোল অল্প অল্প করে দিতে শুরু করি। তখন ডালপালা বেরোতে শুরু করে, তারপরে তো ও নিজে নিজেই খাবার পেয়ে যাচ্ছে, তৈরি করে যাচ্ছে। তাহলে টব বদলানোটাও একটা সিস্টেমের মধ্যে পড়ছে, কেননা শেকড়গুলো জড়িয়ে যায়। এটা প্রত্যেকটা সিজনেই ওকে টব আমাকে চেঞ্জ করতে হবে। টব চেঞ্জ করা মানে মাটিটা চেঞ্জ করা, পুরো মাটিটা চেঞ্জ করা। নাহলে ওকে তো মানে আগে আচ্ছা, টব চেঞ্জ করার সময় কি সাইডগুলো একটু করে নিন ভালো করে নাকি? হ্যাঁ, ওটা একটু আমাদের যে আছে খুরপি দিয়ে একটু না খুঁড়ে নিলে তো মানে উঠবে না টব। প্রচুর শিকড় হয়ে যাওয়ার পর তারপরে খুঁড়ে নিয়ে তখন আমরা তুলে নিয়ে আবার অন্য টবে বসাতে হবে। নিচের দিকে ইট, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, ড্রেনেজ সিস্টেমটা বন্ধ না হয়ে যায়, নিচে ইট দিয়ে দিই। ইটের পরে একটুখানি বালি টালি যেরকম হয় সেরকম দিয়ে আমাদের নিজেদের মতো তৈরি করে নিই। করতে করতে একটা হয়ে গেছে, এটা করে মানে খাটনিও আছে। খাটনি তো আছেই। এই পুরো এখন আমার সব করা হয়ে গেছে, বোগেনভেলিয়ার করা হয়ে গেছে। এবার আসি বোগেনভেলিয়া প্রসঙ্গে, আর সেই সঙ্গে জবা গাছের উল্লেখ করেছেন। তো জবা গাছটা তো 12 মাস, হ্যাঁ, ফোটেও 12 মাস ফোটে, কম বেশি শীতে কম বেশি করে ফোটে। ওর যত্ন পরিচর্যাটা যত্ন একটু, ওটা তো আবার একটা সব থেকে বেশি হচ্ছে দই পোকা। আচ্ছা, যেটা জবা গাছের প্রচুর ওটা দই পোকা, ওটা সেই জন্য নিম একটা তেল আছে, স্প্রে করতে হয় মাঝে মাঝে 7 দিন অন্তর অন্তর। ও আগে ধরার আগে ওকে দই পোকা লাগার আগে দই পোকা লেগে গেলে পুরো গাছটাকে নষ্ট করে দেয়, এবং এমনকি মেরেও ফেলে গাছকে। বেশি পরিমাণে যদি দই পোকা হয়ে যায়, কি পাতাগুলো খেয়ে ফেলে, পাতাগুলোর ডালেও হয়ে যায়, কচি ডালে শেষ করে দেয় একদম, দিয়ে ওর সব যাবতীয় খাবার ওর সব কাণ্ড থেকে চুষে নেয়, নিয়ে গাছটাকে মেরে ফেলে দিয়ে তখন আর গ্রোথও কমে যায় গাছের গ্রোথ কমে গেলে তো ফুল হবে না, অটোমেটিক ফুল হবে না, কুড়ি আসবে, কুড়ি নষ্ট হয়ে যায়, পড়ে যায়। সেই জন্যে ওটাকে আমাদের দই পোকা লাগার মানে জবা গাছে মাঝে মাঝে নিম তেল স্প্রে করতে হয়, নিম তেল স্প্রে। আর তাছাড়া তো রাসায়নিক আছে, কাকা আছে, আছে, অনেক আছে, কিন্তু আমার রাসায়নিক দিকটা আমাদের ইয়েতে বলে একটু কম করতে। গাছটা বেশি দিন হয় না, তাহলে রাসায়নিক সারটা বেশি দিলে ওই নিম তেল, নিম খোল, এইগুলো যতটা পারা যায় এটাই আমরা চেষ্টা করি। আচ্ছা, জবা গাছও কি টব বদলাতে হয়? হ্যাঁ, বছরে একবার মানে করা যায়, বদলাতেই হয়, কেননা শিকড় হয়ে যায় তখন। আমার তো টবের মধ্যে মানে একটা মিনিমাম মাটি থাকে, সেই মাটিটার মধ্যে তো মানে কি বলবো, শিকড় টিকড় হয়ে ওর তো খাবার সব শেষ হয়ে যায়, তাই ওপর থেকে খাবার দিই না কেন, ওর তো শিকড় হয়ে গেলে বেশি পরিমাণে তখন আবার তুলে নিয়ে আবার সেই যেমন করলাম বোগেনভেলিয়া, অ্যাডিনিয়াম, প্রত্যেকটা টবেরই। আচ্ছা, অ্যাডিনিয়াম গাছটার যত্ন কিরকম? অ্যাডিনিয়ামের গাছের যত্ন হচ্ছে আমাদের এই ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে আমার মার্চের মাঝামাঝি গাছটাকে তুলে ফেলতে হয়। আর যেরকম মাটি আমাদের অ্যাডিনিয়ামে একটু বোন ডাস্ট আর শিংকুচি খুরকুচিটাই বেশি লাগে, ওইটা একটু ওরা পছন্দ করে খাবারটা, ওই খাবারটা, সেই জন্য ওটা দিয়ে মাটিটা তৈরি করে নেয়। তারপরে হচ্ছে ওর সঙ্গে একটু বালি দিতে হয় বেশি পরিমাণে, কারণ অ্যাডিনিয়ামের গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গেলে কিন্তু অ্যাডিনিয়ামের যে কর্ডেক্সটা ওটা কিন্তু পচে যাবে। আচ্ছা, সেই জন্য অ্যাডিনিয়ামের গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে করতে হয়। ইতিমধ্যে আমার একটা অ্যাডিনিয়ামের কর্ডেক্স হাফ নষ্ট হয়ে গেছে, সেটাকে তুলে সাপ পাউডার দিয়ে করে ঝুলিয়ে রাখতে হয়, শিকড় টিকড় কেটে, শিকড়গুলোকে সমস্ত সরু সরু যে শিকড়গুলো হয় সেগুলোকে কাটতে হয়, কেটে মেন শিকড়টাকে রাখতে হয়, রেখে মানে নিচে ড্রেনেজ সিস্টেমের জন্য বড় বড় ইটের কুচি টুচি এগুলো দিয়ে তারপরে বালি শিংকুচি খুরকুচি মাটি এগুলো দিয়ে আমরা মাটি তৈরি করি। সেই মাটিটাকে আমরা দিয়ে তারপরে দিন 7 মতো আমি ঝুলিয়ে রাখি। এবার কম করতে পেরেছি, আমার রিসেন্ট একটু ঘুরতে যাওয়া আছে বলে একটু তাড়াতাড়ি করে আমি একটু বসিয়ে দিয়েছি, হ্যাঁ, বেশি করতে পারিনি। আচ্ছা, এবারে যেটা জানবো আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর
জন্য খুব দরকার যে কেউ যদি ধরুন ছাদে যতটুকু যার যতটুকু জায়গা রয়েছে সেই জায়গাটুকুকে ব্যবহার করে সে ছাদ বাগান করতে চাইছে, বা এই বাগান থেকে হয়তো কিছু সে আর্নও করতে চাইছে, অবশ্যই হ্যাঁ, জীবিকা মানে আর্ন করতে চাইছে। তো প্রথম দিকে তাকে কীরকম ইনভেস্ট করতে হচ্ছে এবং পরবর্তীতে কি লাভ করতে পারবে? শুনুন, এখন তো মানুষের মানে আমি যেটুকু বহরমপুরে থাকি আমি, বহরমপুরে এখন মানুষের একটু কালচার হয়ে গেছে, ছাদ বাগান হোক, ব্যালকনি হোক। এখন তো কারোর বাড়ি ঘরতে সেরকম বহরমপুরে আর এখন জায়গা নেই, বাড়ি ঘরও নেই যে একটু বাড়ি থাকা মানে সামনে একটু বাগান, পিছনে একটু বাগান থাকতো আগেকার মানুষদের। কিন্তু এখন আজ যেটা এখন সবাই ব্যালকনিতে, খুব সামান্য জায়গার মধ্যে ব্যালকনি কিংবা ছাদে একটু গাছ মানুষ খুব সবাই লাগাচ্ছে, কম বেশি সবাই লাগাচ্ছে, এখন লাগায়, ভালোবাসে। এখন দেখছি মানুষের মধ্যে এটা মানুষ এটা নিজেরা খুব পছন্দ করছে, সবাই কম বেশি সবাই লাগাচ্ছে। তা এখন গাছে শুনুন, আপনার একটু শখ করতে গেলে তো একটু খরচ করতেই হবে, একটু শখ। আর আপনি যখন ওই ফুলগুলো ফুটবে আপনার চোখের সামনে, তখন ওটার যে কি আনন্দ সেটা কিন্তু বোঝানো যায় না। শখটা আলাদা জিনিস, জীবিকাটা আলাদা জিনিস। জীবিকা করতে গেলে শুনুন, জীবিকা ছাদ বাগানের মধ্যে করতে গেলে আপনি এমন কিছু বেশি এমন কি গাছ দিয়ে শুরু করা উচিত প্রথম দিকে? প্রথমে ফার্স্ট চন্দ্রমল্লিকা একটা মাদার প্ল্যান্ট থেকে আপনি অনেক গাছ তৈরি করতে পারেন। আর আপনার তো এতে খরচ নেই, একটা রুটিং হরমোন কিনে নিলেন, নিয়ে বাড়িতে তো সবার বাড়িতে বালি থাকেই, রুটিং হরমোনে দিয়ে বালিতে বসিয়ে দিন। তারপরে ফার্স্ট পটিং এর জন্য যে ছোট ছোট টব পাওয়া যায় কুমোরের কাছ থেকে, সেইগুলো এখন ওগুলো নিয়ে ফার্স্ট পটিং করে দিলে ওইগুলোতে এখন বেশ 8-10 টাকা ভালো। কিন্তু আপনার কিন্তু একটা রুটিং হরমোন কিনলে কিন্তু আপনার অনেক দিন চলে যাবে, আর একটা গাছ থেকে অসংখ্য গাছ পরবর্তীতে। আর আপনি যদি 10টা রাখতে পারেন তাহলে আপনার, আমি বলছি যে একটা গাছ থেকে যদি আপনি 20টা গাছ তৈরি করতে পারেন তাহলে 10টা গাছ থেকে তাহলে আপনি বুঝতে পারছেন কতগুলো গাছ তৈরি করেন। আর যদি 8-10 টাকা করে আপনি যদি চন্দ্রমল্লিকার যদি চারাগুলো যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার তো অনেকটাই, কেউ যদি পেশা হিসেবে জীবিকা হিসেবে নেয়, বাড়িতে সব কাজ করে সে করতে পারবে, এবং এমনকি সে অন্য কাজ বাইরে থেকে করে এসেও করতে পারবে। রাত্রে সে একটু রাত্রেও সময় দিতে পারবে, এগুলো রাত্রেও করা যায়। আর মনটাও ভালো হবে, সব থেকে হচ্ছে মন ভালো থাকে। সব থেকে যারা গাছ প্রেমী তারা কিন্তু এইটা কিন্তু তাদের কাছে খুবই মানে ভালো জিনিস, মানে একটা। আর এখন তো আমাদের সামনে একটা ওয়ামের মাঠে যে আমাদের প্রকৃতি, আমাদের তো বিভিন্ন প্রদর্শনী হয়ে থাকে শীতকালে, তো শীতকালের প্রদর্শনীতে গেলে সেখান থেকে অনেক লোক জানতে পারবে, তাই না? শীতকালে নানা রকমের পুষ্প প্রদর্শনী চারিদিকেই হয়। সেই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে গেলে যে একটা কিছু তো নিজস্বতা দেখাতে হবে, গাছ দিয়ে ওখানে সেই গাছটা যদি আমার কেউ দেখে এবং সেই গাছটা যদি দেখার মতো হয়, সেটা যদি কেউ যদি ভালো বলে তাহলে তখন আমার কতটা ভালো লাগবে, এবং সেখান থেকে খোঁজ করে সেই গাছটা আমাকে করে দিন, ওখান থেকে ও বলবে যে কেউ যদি বলে যে আমাকে এরকম এই গাছটা তৈরি করে, তখন আমি সেটা থেকেও মুনাফা অর্জন করতে পারবো। আমি যদি একটা বাড়িতে যদি আমি 10টা গাছ লাগাই, সেখান থেকে আমি যদি 2টো গাছও যদি আমি সেল করতে পারি তাহলেই তো আমার হয়ে গেল। বাকিগুলো তো একটা অ্যাডেনিয়াম গাছ যখন শুরু করছি সেইটা বড় করার পর যদি আর অ্যাডেনিয়ামের আমি যদি সিড হয় অ্যাডেনিয়ামের, সেই সিডগুলো যদি আমি মানে চারা তৈরি করতে পারি, উপরে একটু হালকা মাটির উপর বসিয়ে দিলে উপর দিয়ে কিন্তু আমি নিজেই করেছি, নিজে তৈরি করেছি সেই বীজ তৈরি করে আমি নিজেই গাছ লাগিয়েছি সেই তৈরি করে। তো ভালো লাগলো ভীষণ যে আমরা আজকে আমাদের কিষাণ বাণী অনুষ্ঠানে এমন একজনের সঙ্গে কথা বললাম, সীমা দত্ত, যিনি বাড়িতে সব কাজ করে ছেলে মেয়ে দেখাশুনো সব কিছু করেও তিনি কিন্তু ছাদ বাগান পরিচর্যা করছেন। এবং তিনি যে একেবারে শুধু শৌখিন, শুধু শখের জন্য করছেন এমনও নয়, তিনি প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন, আবার সেখান থেকে আবার মুনাফা অর্জনের কথাও তিনি অন্যদের জানাচ্ছেন কিভাবে করা যায়। ভীষণ ভালো লাগলো। তাহলে আবারও আমরা আপনাকে নিশ্চয়ই আমাদের স্টুডিওতে পাবো। এতক্ষণ আমরা কথা বলছিলাম, ছাদ বাগান পরিচর্যা করেছেন সীমা দত্ত, তার সঙ্গে কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু এবং আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए।
संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। ছাদনা তলায় পাতায় আছে শিলার নোড়া, ওই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। ছাদনা তলায় পাতায় আছে শিলার নোড়া, ওই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। গাঁট ছড়াতে বাঁধবে যাকে ছাদনা তলায় গিয়ে, ওগো দেখবে তোমায় ঘোড়া বেশে নাকে দড়ি দিয়ে। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। আজকে যাচ্ছ বরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। আজকে যাচ্ছ বরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। গোলাপেতে কাটাই আছে তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ। গোলাপেতে কাটাই আছে তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ। লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান, ওগো বিয়ে করে যেজন সুখী সেজন পুণ্যবান। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অংশুমান রায়। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
আজ আমরা এসেছি ভরতপুর 1 নম্বর ব্লকের রোহা গ্রামে, আর এখানে এসেই পেয়েছি এই গ্রামেরই কয়েকজন কৃষক বন্ধুকে। তার আগে একটু পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম লোকনাথ মণ্ডল। লোকনাথ মণ্ডল। আপনার জমি কতটা আছে? আমার জমি মোটামুটি বিঘে 7 মতো আছে, কিন্তু আমার জমিটা জানেন তো, আমার জমিটা কিন্তু সবই দো জমি। মানে আমি জমিতে যাই লাগাবো মানে সেটা হবে, ধান লাগালে ধান হবে, বর্ষা গ্রীষ্ম যখনই ধান লাগায় ধান হবে। আমি মানে এক কথায় বলা যায় একদম খুব চাষ উপযুক্ত জমি, মানে আমি যেটা চাষ করবো টোটাল জমিটাই এবং একত্রে জায়গাটা এক লপ্তের জায়গা, একালেই জায়গা। এবং আমাদের সেচ ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব পুকুর আছে ওখানে। পুকুর থেকে আমাদের পুকুর থেকে ভিলেজ মেশিন আছে আর নিজের ওই ওতে থেকে সেচ ব্যবস্থা করা হয় পুকুর থেকেই। আমাদের নিজস্ব পুকুর এবং মেশিন নিজেরই ঘরের। তো মোটামুটি কি চাষ করেন? আমি সব রকমই চাষ করি কম বেশি। তো সবথেকে বেশি কোনটা? সবথেকে পয়সা দেয় কোনটা বেশি? আমি কচু করি, এখন বর্তমানে কচু আমার আছে, কিন্তু এবছর কচুতে লস আসছে। এখন সামনে আমি মোটামুটি প্রায় বিঘে খানাক শশা চাষের মানে ব্যবস্থা করছি। ওই কচুটা তুলে কচুর জমিতেই শশা লাগাবো। হ্যাঁ, শশাটা লাগাবো। এটা কি শশা কি প্রতি বছর করেন? হ্যাঁ, শশাটা প্রতি বছরই করি এবং বছরে 2 বারই করি। এই জমিটাতে করি, পরে এটা নেক্সট মানে শীত পড়লে শশাটা একটু তুলতে অসুবিধা বলে এবং ফসলটাও কম হয়, ফলটা খুব কম দেয় শীতে এবং তোলাটা বড় কষ্ট। শীতটা একটু কমে গেলে আবার আপনার মোটামুটি ফাল্গুন মাসে একটা চাষ করি এই শশা চাষে। এই শশা চাষে মানে বছরে দুটো হয়, মানে করলে 3টেও করা যায়, কিন্তু আপনার এটা 40 দিনের ফসল তো। 40 দিন? হ্যাঁ, 40 থেকে 45 দিনের মাথা সবটাই কমপ্লিট। হ্যাঁ। তো এখন তো শশা কি লাগিয়েছেন না এখন জমি তৈরি করছেন? না, জমি তৈরি হয়ে গেছে, শশার বীজ রোপণ করেছি এই আপনার দিন 5 হলো। গাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, গত বছরও তো করেছিলেন? গত বছরও করেছিলাম। গত বছর কেমন ফলন পেয়েছিলেন? গত বছর ফলনও ভালো পেয়েছিলাম, দামও ভালো পেয়েছিলাম। যে কি জাতের শশা করেন? এটা কি দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড। দেশি শশাটা ঠিক নয় আপনার। এবারে আমাদেরকে ধরুন দোকানদারে যখন বিচন নেই তখন যদি আমার মানে লাস্টের দিকের মানে বিচন যখন তৈরি করে যিনারা, ওনারা যদি লাস্টের দিকে জমি শশার প্রথমের দিকে যদি বিচন তৈরি করেন তাহলে খুব জাতের শশা হয়। যদি লাস্টের দিকে যদি বিচন তৈরি করেন তাহলে কিন্তু মানে ফল কম দেয়, মানে গাছে ফলটা কম হয়। কিন্তু সেটা ধরুন আমরা তো বিচন দেখে বুঝতে পারি না, মানে গাছ থেকে কিছুটা উপলব্ধি করা যায় যে এ গাছে মানে ঠিক ফল দেবে কি না, সেটা কিনা গাছ দিলে একটু বোঝা যায়। গাছের জাতপাতটা একটু আলাদা হয়, লম্বা চড়া হয়, বড় হয়, বেশ মাচান দেয়। এটা কি না, এটা একদম জমিতেই। এটা আমাদের এখানে মাচার শশা খুব কম চাষি হয়, এখানে জমি চাষি বেশি। এতে অসুবিধা হয় না? না, কোনো রকম অসুবিধা হয় না। যখন সেচ দেন তখন? না, সেচটা আপনার ওই তো নালার ধারেই তো আপনার খুপিটা থাকে, যে বিচুনটা থাকে আপনার, এটা মোটামুটি এমনি হাতের মাপে 2.5 হাত 3 হাত অন্তর খুপি থাকে, ঠিক আছে। আর আপনার যদি এতে বলা যায় তাহলে আপনার 48 ইঞ্চি এরকম মোটামুটি 48-52 ইঞ্চি তফাতে মানে ওই 3 ফুট 3.5 ফুট মতো কি 4 ফুট মতো অন্তর। বলছি যখন ধরুন শশাটা ধরছে খুব ব্যাপক পরিমাণে, যখন শশাটা ধরে তখন শশা আপনার ডেলি তুলতে হয়। হ্যাঁ, ডেলি মানে পার ডে যদি শশা না তোলেন, প্রতিটা দিন যদি শশা না তোলেন, শশা আপনার লাল হয়ে যাবে। আর শশা সবুজ না থাকলে তো শশা কেউ নেবে না। লাল শশা, সবুজ শশা যদি আপনার যেটা একদম কচি শশা বলে, সেই শশাটার আপনার যা দাম, যদি লাল হয় সেই শশাটার হাফ দামটা কমে যাবে, প্রচুর হাফ কমে যাবে। এখন তো বর্তমানে শশার প্রচুর দাম, এখন বাজারে খুব শশার দাম। এবং এখন যারা চাষটা করছে তারা খুব ধান চাষ না করে জমি ফেলে রেখে করেছে। আর আমাদের শশাটা তো দাম পাই আমরা। তো আমরা এটা কোন সময় থেকে উঠতে শুরু করে আপনাদের শশাটা? আপনার টোটাল লাগানো বিচন রোপণ থেকে আমার মোটামুটি এই শশাটা আপনার 35 দিনের মাথাতে ফল আসবে। আমি যেদিনকে বিচন মাটিতে দেবো তার 35 দিনের মাথাতেই ফল পাবো, অল্প। এখন যেটা ধরুন লাগিয়েছেন, হ্যাঁ, এটা তো ধরুন আশ্বিন মাস ভাদ্র মাসে, এটা আশ্বিন মাসের শেষ, আশ্বিন মাসের লাস্টে আপনার, আশ্বিন মাসে একদম লাস্টের দিকে, কার্তিক মাসে 1-2 থেকে আমি ফল পেয়ে যাবো। পুরা কার্তিক মাসটা পুরা ফল দেবে। এমনকি কার্তিক মাসের পরেও কিছুদিন ফল যদি আমার মানে এটা লাখেও মানে কপালের উপর নির্ভর করে। হ্যাঁ, একটাই মাস তো ফল দেবেই। টোটালে মানে এই টোটাল ফলটা আপনার 45 দিন দেয় প্রায় তোলা থেকে মানে বিচন। মোটামুটি তাহলে খরচ কতটা হয়? শশা খরচটা কিন্তু আপনার যথেষ্ট কম। মানে রোগ পোকার আক্রমণ তো আছে এই শশার। এমন কিছু রোগ পোকার বলতে একটু পাতার প্রবলেম হয়, কিন্তু কথা হলো এই টাইমটাতে পোকার শীত কেবল আসার দিকে তো পোকার একটু অত্যাচারটা কম হয়। এবং শশার একটাই ভিটামিন ফাইটোজাইম ব্যবহার করি আর ওস্তাদ 20-এর মধ্যে।
হ্যাঁ, ফাইটোসাইন এটাই মানে এর দিকে মানে ভিটামিন বলছে ওটাকে। আর ওস্তাদটা ঠান্ডা বিষ নাকি শশার ক্ষেত্রে বলে, আমাদেরকে দোকানদাররা যা বলে মোটামুটি এটাই আমরা ব্যবহার করি, অন্য কিছু করি না। করে তো উপকার পাচ্ছেন না? হ্যাঁ, যথেষ্ট উপকার পাচ্ছে এবং শশাতে পোকাটা খুব কম, ওই একমাত্র ওই চারা যখন আপনার বেরোয় তখন একটু পোকার জ্বলনটা বেশি হয়, কিন্তু আমরা দানা দিয়ে তো লাগাই। বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।